নমস্কার বন্ধুগণ। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের শিল্প ব্যবস্থা ও কর্মক্ষেত্রে যে অবনতি ঘটেছে কালের পর কাল, সেই নিয়ে আমরা অনেক বিশ্লেষণ করেছি। আজকের এই ভিডিওতে আমরা এটা বোঝার চেষ্টা করব যে বাংলার শাসন ব্যবস্থা বিগত 15 বছরে কীরমভাবে ধীরে ধীরে অবনতির দিকে চলে গেছে। আর সেটি আমরা আবারও আপনাদের সামনে এআই থ্রু দিয়ে কয়েকটি বিশেষ ঘটনা যেটা বাংলাকে কলঙ্কময় করেছে সেগুলোর ওপরে আমরা একটি এআই দ্বারা বিশ্লেষণ করেছি। তো আসুন আমরা ওই সব ঘটনাগুলোকে আবার ফিরে দেখি, আর তার থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেটাও বোঝার চেষ্টা করি। মাঝে মাঝে কি হয় বলুন তো, একটা মাত্র ঘটনা গোটা একটা সিস্টেমের সব ফাটলগুলোকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আজকের আলোচনাটা ঠিক সেই নিয়েই, যখন শিক্ষা বা স্বাস্থ্যের মতো সবচেয়ে জরুরি পরিষেবাগুলোর মধ্যেই এই ফাটল দেখা যায়, তখন ঠিক কি হয়। চলুন তাহলে শুরু করা যাক। এই গল্পের শুরুটা কিন্তু কোনো মিটিং বা পলিসি পেপার দিয়ে নয়, বরং বেশ নাটকীয় একটা আবিষ্কার দিয়ে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি একটা তদন্ত চালাচ্ছিল, আর তারই অংশ হিসেবে তারা বেশ কিছু জায়গায় তল্লাশি শুরু করে। আর সেখান থেকেই একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকে। তদন্তকারীরা তৎকালীন এক মন্ত্রীর খুব কাছের একজনের অ্যাপার্টমেন্ট থেকে বিপুল পরিমাণ নগদ টাকা খুঁজে পান। অঙ্কটা কত জানেন? 21 কোটি টাকা। হ্যাঁ, পুরো 21 কোটি টাকা নগদ। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। টাকার এই পাহাড় খুঁজে পাওয়ার ঘটনাটা বলতে পারেন সবে শুরু ছিল। তদন্ত যত এগোতে থাকলো, দুর্নীতির জালটা যেন আরও বড় হয়ে দেখা দিতে লাগলো। এরপর দ্বিতীয় আরেকটা জায়গায় তল্লাশি চালানো হলো, আর সেখান থেকে উদ্ধার হলো আরও 27 কোটি 90 লক্ষ টাকা আর প্রচুর সোনা। মানে সব মিলিয়ে প্রায় 50 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এত টাকা, এই যে টাকার পাহাড়, এটা এলো কোথা থেকে? এই একটা প্রশ্নই তদন্তকারীদের দুর্নীতির একেবারে গোড়া পর্যন্ত নিয়ে যায়। আর তদন্তে গিয়েই জানা গেল যে এই টাকার উৎস ছিল পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন মানে এসএসসির এক বিশাল দুর্নীতি। অভিযোগটা কি ছিল? সোজা কথায়, সরকারি স্কুলের শিক্ষক এবং অন্যান্য কর্মীদের চাকরি মেধার ভিত্তিতে নয়, বরং সরাসরি টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছিল। তাহলে এই পুরো দুর্নীতিটা ঠিক কিভাবে কাজ করত? এর কয়েকটা ধাপ ছিল, যেমনটা সোর্স থেকে জানা যাচ্ছে। প্রথমত, ওএমআর উত্তরপত্রগুলোতে ইচ্ছেমতো কারচুপি করা হতো। এর ফলে যারা কম নম্বর পেত তারাও মেধা তালিকায় ওপরের দিকে চলে আসত। অভিযোগটা এতটাই গুরুত্বপূর্ণ যে তালিকায় নাম নেই এমন অনেকে চাকরি পেয়ে যায়, আর শেষে সব প্রমাণ লোপাট করার জন্য আসল ওএমআর শিটগুলো নষ্ট করে দেওয়া হতো। ব্যাপারটা যে কি বিশাল পর্যায়ে পৌঁছেছিল সেটা সুপ্রিম কোর্টের এই ডেটা দেখলেই বোঝা যায়। দেখুন, প্রায় 1212টা নিয়োগ হয়েছে প্যানেলের বাইরে থেকে বা র্যাঙ্ক টপকে, আর ওএমআর স্কোরে কারচুপি করে চাকরি পেয়েছে প্রায় 4091 জন। ভাবুন, হাজার হাজার যোগ্য প্রার্থী তাদের প্রাপ্য চাকরিটা পায়নি। কিন্তু প্রশ্নটা হলো, এই যে পচন, এটা কি শুধু শিক্ষা বিভাগে আটকে ছিল, নাকি এর শিকড় ছড়িয়ে পড়েছিল আরও গভীরে? এবার চলুন নজর ফেরানো যাক স্বাস্থ্য খাতের দিকে, কারণ কলকাতার একটা বড় মেডিকেল কলেজে যখন তদন্ত শুরু হলো, তখন আর একটা ভয়াবহ চিত্র সামনে এলো। এখানেও অভিযোগগুলো একটার পর একটা সামনে আসতে থাকে। যেমন ধরুন, হাসপাতালের টাকায় ৯-৬, তদন্তকে ভুল পথে চালনার জন্য প্রমাণ নষ্ট করে দেওয়া, এমনকি একটা শক্তিশালী লবির কথাও শোনা যায় যারা নাকি ডাক্তারদের পোস্টিং আর বদলি নিয়ন্ত্রণ করত। তবে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ ছিল ক্যাশ ফর ডিগ্রি, মানে টাকার বিনিময়ে ডাক্তারি ডিগ্রি পাওয়ার ব্যবস্থা। পরিস্থিতিটা যে কতটা ভয়ঙ্কর সেটা সোর্স থেকে পাওয়া একটা উদ্ধৃতি শুনলেই বুঝতে পারবেন। বলা হচ্ছে, বেশ কিছু মেডিকেল স্নাতক অযোগ্য কারণ তারা ঘুষ দিয়ে পরীক্ষায় পাশ করেছে। ভাবা যায়? তার মানে এমন মানুষরা ডাক্তার হয়ে বেরোচ্ছিল যাদের হয়তো সেই যোগ্যতাই নেই। এই যে এত বড় একটা দুর্নীতি যা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে, এটাকে বোঝানোর জন্য সোর্সগুলো একটা শব্দ ব্যবহার করে, সিন্ডিকেট রাজ। চলুন দেখি এটা আসলে কি। সিন্ডিকেট রাজ আসলে কি? এটা এক ধরনের সংগঠিত দুর্নীতি
মানে কিছু গোষ্ঠী যাদের প্রায়ই রাজনৈতিক যোগাযোগ থাকে তারা রীতিমতো তোলাবাজির একটা চক্র চালায়। এলাকার যে কোনো ব্যবসা বা লেনদেন সবকিছু তারা নিয়ন্ত্রণ করে আর সবকিছু থেকেই নিজেদের ভাগ আদায় করে। আর সোর্সগুলো বলছে এই যে মডেলটা, এটা নির্মাণ বা রিয়েল এস্টেট দিয়ে শুরু হলেও সেখানে কিন্তু থেমে থাকেনি। ধীরে ধীরে এটা জনজীবনের অন্য সব ক্ষেত্র ছড়িয়ে পড়েছে। কিভাবে এটা কাজ করে? প্রথমে হয়তো ব্যবসায়ীদের বাধ্য করা হয় নির্দিষ্ট জায়গা থেকে চড়া দামে জিনিস কিনতে। তারপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশ প্রশাসনকে চুপ করিয়ে দেওয়া হয়। আর এভাবেই ধীরে ধীরে এই মডেলটা ঢুকে পড়ে কলেজের ভর্তি থেকে শুরু করে সরকারি চাকরি, এমনকি মেডিকেল শিক্ষার মতো জায়গাতেও। কিন্তু এই সবকিছুর শেষে সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা কি? এই ব্যবস্থার আসল পরিণতি কি হতে পারে? চলুন সেটাই একবার ভেবে দেখি। দুটো সবচেয়ে জরুরি স্তম্ভের কথা ভাবুন, শিক্ষা আর স্বাস্থ্য। একদিকে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা আমাদের পরের প্রজন্মকে তৈরি করার দায়িত্বে, আর অন্যদিকে যারা হয়তো যোগ্য নয় সেই সব স্নাতকরা মানুষের জীবন বাঁচানোর দায়িত্বে। মানে একই ব্যবস্থার ব্যর্থতা আমাদের বর্তমান আর ভবিষ্যৎ দুটোকেই একসাথে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। এর মানবিক মূল্যটা একবার ভাবুন তো। হাজার হাজার মানুষের জীবন হয়তো অযোগ্য ডাক্তারদের হাতে বিপন্ন হতে পারে। হাজার হাজার সৎ যোগ্য চাকরিপ্রার্থীর স্বপ্ন, তাদের কেরিয়ার সব ধ্বংস হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় ক্ষতি হলো বিশ্বাসে। যে প্রতিষ্ঠানগুলোকে আমাদের রক্ষা করার কথা, সেগুলোর ওপর থেকে ভরসাটাই চলে যাচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যে সিস্টেমগুলো আমাদের পরিষেবা আর সুরক্ষা দেওয়ার জন্য তৈরি, সেগুলোই যদি ভেতর থেকে এমনভাবে পচে যায়, তাহলে আর বাকি থাকে কি? এই প্রশ্নটাই আজ আমাদের সবার ভাবার জন্য রইল। তো আপনারা দেখলেন এই ভিডিওর মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থার যে পতন ঘটেছে তার একটি আমরা মূল্যায়ন করেছি। আমি এটা বলছি না যে করাপশন শুধুমাত্র পশ্চিমবঙ্গেই হয়, করাপশন সারা ভারতবর্ষ জুড়েই আছে। কিন্তু স্বাস্থ্য ও শিক্ষার মতন জায়গায়ও যদি করাপশন হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গ কোন দিকে এগিয়ে চলেছে। আর এই করাপশনটা কিন্তু আজকের থেকে না, এই করাপশন বাম আমল থেকেই চলে আসছে পশ্চিমবঙ্গে। তো এটা পশ্চিমবঙ্গবাসীদের বুঝতে হবে যে স্বাস্থ্য শিক্ষার মতন জায়গায় যদি করাপশন হয় তাতে তাদের পরবর্তী প্রজন্মই কিন্তু বিপদে পড়তে চলেছে। তো আমার আপনাদের কাছে এটাই একটা দাবি হবে যে আপনারা আমার এই ভিডিওর সম্বন্ধে কমেন্ট সেকশনে জানান যে আপনারা কি মনে করেন যে পশ্চিমবঙ্গ এই সমস্ত জায়গায় যেমন স্বাস্থ্য শিক্ষায় করাপশন কীরমভাবে কম করতে পারে আর তাতে মানুষ কীরমভাবে এগিয়ে আসতে পারে এই যে ইলেকশন আসছে। আর আমাদের চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এইটুকুই, ধন্যবাদ।